আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শাহদৌলা সরকারি কলেজ বাঘা রাজশাহী কর্তৃক প্রচারিত অনলাইন কৃষি শিক্ষা ক্লাসে তোমাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। আমি কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম তোমাদের সামনে একাদশ দ্বাদশ শ্রেণীর কৃষি শিক্ষা প্রথম পত্রের ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাস কৃষি শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের বাংলাদেশের কৃষি। এই অধ্যায় থেকে ইতিপূর্বে আরও 3টি ক্লাস তোমরা দেখেছ। আজকে এই অধ্যায়ের আমার চতুর্থ ক্লাস। ইতিপূর্বে 3টি ক্লাসে তোমরা একের পর এক অনেক বিষয়গুলো জেনেছ। তার মধ্যে তৃতীয় নম্বর ক্লাসে তোমরা মাঠ ফসল এবং উদ্যান ফসলের বৈশিষ্ট্য সহ যাবতীয় বিষয় জেনেছ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে বাংলাদেশের কৃষির ক্ষেত্র এর মৎস্য চাষ, পশুপালন, হাঁস মুরগি পালন এবং সামাজিক বনায়ন, এই 4টি ক্ষেত্র নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমরা ধৈর্য সহকারে একের পর এক আলোচনাগুলো শুনবে। কৃষির ক্ষেত্রে 3 নম্বর ক্ষেত্র আমরা বলতে পারি মৎস্য চাষ। এই মৎস্য চাষ বিষয়ে জানার আগে আমরা জেনে নিই যে মাছ বা মৎস্য কাকে বলে। সাধারণত শীতল রক্তবিশিষ্ট জলজ মেরুদণ্ডী প্রাণী যারা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এবং পাখনার সাহায্যে চলাফেরা করে তাদেরকে মৎস্য বলে। যেমন রুই, কাতলা, ইলিশ ইত্যাদি। আমরা এবার জেনে নিই মৎস্য বিজ্ঞান কাকে বলে। জীববিজ্ঞানের যে শাখায় মাছের ও অন্যান্য জলজ প্রাণীর শ্রেণীবিন্যাস, চাষ ব্যবস্থা, অন্যান্য ব্যবস্থাপনা, প্রজনন, রোগতত্ত্ব, সংরক্ষণ ইত্যাদি বিষয়ে আলোচনা অথবা শিক্ষা গ্রহণ ও গবেষণা করা হয় তাকে মৎস্যবিজ্ঞান বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার জেনে নিব মাছের শ্রেণীবিন্যাস। মাছের শ্রেণীবিন্যাসে যাওয়ার আগে আমরা একটি বিষয় জানতে চাই, সেটা হলো প্রাণীজগৎ সম্পর্কে। বিজ্ঞানীগণ প্রাণীজগৎকে 10টি পর্বে ভাগ করেছেন। এই 10টি পর্বের মধ্যে মেরুদণ্ডী প্রাণীদের রাখা হয়েছে করডাটা পর্ব। এসো আমরা করডাটা পর্ব সম্পর্কে কিছুটা জেনে নিই। করডাটা পর্বকে আবার 4টি উপপর্বে ভাগ করা হয়েছে: হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটাকে আবার 2টি অধিশ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হলো অ্যাগানাথা আর একটা হলো নাথোস্টোমাটা। এই নাথোস্টোমাটাকে আবার আমরা 6টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। 1 নম্বর হলো কন্ডিক্সিস, অর্থাৎ তরুণাস্থ বিশিষ্ট যে সমস্ত মাছ সেগুলা এই শ্রেণীর মধ্যে পড়ে। অস্টিকথিস, যেগুলা অস্থি বিশিষ্ট মাছ, সেগুলা এই শ্রেণীর মধ্যে পড়ে। তারপরে অ্যাম্ফিবিয়া, অর্থাৎ উভচর প্রাণী যেগুলো, সেগুলা এই শ্রেণীর মধ্যে পড়ে, যেমন ব্যাঙ। তারপরে রেপটাইলা, যেমন সরীসৃপ প্রাণীগুলো এই শ্রেণীর মধ্যে পড়ে। আরেকটা হলো অ্যাভিজ, অর্থাৎ পাখি জাতীয় যে প্রাণীগুলো সেগুলো এই শ্রেণীর মধ্যে পড়ে। এরপরে হলো ম্যামালিয়া,
যেগুলো স্তন্যপায়ী প্রাণী, যেমন মানুষ। এসব শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার মাছের বিভিন্ন ধরনের শ্রেণীবিন্যাস দেখে নিই। অন্তঃকঙ্কালের উপর ভিত্তি করে মাছকে দুভাগে ভাগ করা যায়। একটি হল তরুণাস্থি, যে সমস্ত মাছের অস্থিগুলো তরুণাস্থি অর্থাৎ একটু নরম, সেই সমস্ত মাছকে আমরা তরুণাস্থি শ্রেণীর মধ্যে ফেলব, যেমন করাত মাছ এবং হাঙর মাছ। আরেকটি ভাগ হলো অস্থি বিশিষ্ট মাছ, যেমন রুই মাছ, কাতলা মাছ ইত্যাদি। এবারে আমরা মাছের আঁশের উপর ভিত্তি করে মাছকে দুভাগে ভাগ করতে পারি। একটা হলো আঁশযুক্ত মাছ, যেমন ইলিশ মাছ, রুই মাছ। আবার আরেকটি আছে আঁশবিহীন মাছ, যে মাছগুলোর আঁশ সাধারণত থাকে না, যেমন শিং মাছ, মাগুর মাছ, বোয়াল মাছ ইত্যাদি। এবার আমরা মাছের উৎস অর্থাৎ বাসস্থানের উপর ভিত্তি করে মাছকে শ্রেণী বিভাগ করব। স্বাদু পানির মাছ, যেমন কাতলা মাছ। আধা-লোনা পানির মাছ, যেমন ট্যাংরা মাছ। তারপরে আছে লোনা পানির মাছ, যেমন ইলিশ মাছ। এবারে আমরা জেনে নেব মাছের গুরুত্ব। প্রাণীজ আমিষের শতকরা 60% মাছ থেকে পাওয়া যায়। মাছের আমিষ সহজপাচ্য অর্থাৎ সহজেই হজম হয়। মাছের তেলের ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমায়। মাছের তেলে ভিটামিন এ আছে। মাছে বিভিন্ন খনিজ পদার্থ আছে। সামুদ্রিক মাছে আয়োডিন থাকে। দেশে মাছের ব্যাপক চাহিদা আছে। মাছ দিয়ে বিভিন্ন খাদ্য তৈরি করা যায়। বেকারত্ব দূর হয়, আত্মকর্মসংস্থান হয়, দারিদ্র্য বিমোচন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার কৃষির ক্ষেত্র বা পরিধির পরের যে ক্ষেত্র সেটা হলো পশুপালন। এটা সম্পর্কে এবার আমরা জানব। সাধারণত যে সকল পশু গৃহে মানুষের তত্ত্বাবধানে লালন পালন করা হয়, অর্থনৈতিকভাবে ও খাদ্য হিসাবে উপকার পাওয়া যায়, তাদেরকে আমরা গবাদি পশু বলি। অর্থাৎ যে সমস্ত পশু আমরা অতি যত্নের সহিত গৃহে লালন পালন করি কিছু পাবার আশায়, সেখান থেকে আমরা অর্থনৈতিক ভাবে লাভবান হতে পারি, অথবা আদার্স সাইডে খাদ্য হিসাবে সেগুলো থেকে আমরা উপকার পেতে পারি। এই সমস্ত প্রাণীগুলোকে আমরা গৃহে লালন পালন করি, এগুলোকে আমরা বলবো গবাদি পশু। যেমন গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি। এসব শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার জেনে নিই গবাদি পশুর গুরুত্ব। গবাদি পশু থেকে খাদ্য হিসাবে যে সমস্ত দ্রব্যগুলো পাওয়া যায়, গোশত, আমরা সবাই এটির সঙ্গে পরিচিত। দুধ এবং দুধ থেকে তৈরি অন্যান্য খাদ্য সামগ্রী, যেমন মিষ্টি এবং বিভিন্ন দধি। তাছাড়াও পশুর চামড়া থেকে অনেক কিছু প্রস্তুত হয়। সে মোটামুটি শিল্পের কাঁচামাল হিসাবে পশুর চামড়া ব্যবহার করা হয়। তাছাড়াও বিভিন্ন জুতা, বেল্ট, বিভিন্ন ব্যাগ, জ্যাকেট ইত্যাদি পশুর চামড়া থেকে পাওয়া যায়।
তাছাড়াও কৃষিকাজে আমরা গবাদি পশু ব্যবহার করতে পারি, যেমন হাল চাষের কাজে জমি সমান করার কাজে এবং গ্রাম্য অঞ্চলে বিভিন্ন উপাদান, বিভিন্ন সামগ্রী বহনের কাজে আমরা গরুর গাড়ি, মহিষের গাড়ি ইত্যাদি ব্যবহার করে থাকি। তাছাড়াও বিভিন্ন ফসল মাড়াইয়ের কাজেও আমরা গবাদি পশু ব্যবহার করে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, আত্মকর্মসংস্থানে গবাদি পশুর ভূমিকা দেখে নিব। যেমন গরুর মোটা তাজাকরণ, এটা এখন আমাদের দেশে বহুল প্রচলিত। হাড্ডিসার গরু কিনে সেটাকে আমরা মোটা তাজা করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বলেছিলাম যে গবাদি পশুর চামড়া বিভিন্ন শিল্প কারখানায় ব্যবহৃত হয়, যেমন জ্যাকেট তৈরির কারখানা, জুতা তৈরির কারখানা। এবার আমরা জেনে নেব জ্বালানি ও সার হিসাবে গবাদি পশুর গোবরের গুরুত্ব। জ্বালানি হিসাবে গবাদি পশুর গোবর ব্যবহার করা হয়। বায়োগ্যাস তৈরিতে গবাদি পশুর গোবর ব্যবহার করা হয় এবং এই বায়োগ্যাস দিয়ে গৃহস্থালির রান্নার কাজ হয় এবং আমরা গবাদি পশুর গোবর সার হিসাবে জমিতে ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা বাংলাদেশের কৃষির ক্ষেত্রের আরেকটি ক্ষেত্রে হলো পোল্ট্রি। সেই পোল্ট্রি সম্পর্কে জেনে নেব। যে সকল পাখি থেকে আমরা অর্থনৈতিকভাবে ও খাদ্য হিসাবে উপকার পাওয়া যায়, মানুষের তত্ত্বাবধানে লালিত পালিত হয়, বংশ বৃদ্ধি করে, ডিম ও মাংস দেয়, তাদেরকে পোল্ট্রি বা গৃহপালিত পাখি বলে। আমি আরেকবার বলতেছি, যে সকল পাখি থেকে অর্থনৈতিকভাবে ও খাদ্য হিসেবে উপকার পাওয়া যায়, মানুষের তত্ত্বাবধানে লালিত পালিত হয়, বংশ বৃদ্ধি করে, ডিম ও মাংস দেয়, তাদেরকে আমরা পোল্ট্রি বা গৃহপালিত পাখি বলি। আমরা কিছু পোল্ট্রির ছবি দেখে নিই, যেমন মুরগি, হাঁস, কবুতর, টার্কি, কোয়েল, এগুলো সবই আমাদের গৃহপালিত পাখি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা পোল্ট্রির গুরুত্ব জেনে নেব। পোল্ট্রি থেকে আমরা ডিম পেয়ে থাকি, মাংস পেয়ে থাকি, পালক দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করা যায়, যেমন ফেদার, র্যাকেট খেলার কাজে ব্যবহৃত হয় যে ফেদার, আগে এই ফেদার দিয়ে লেখার কাজেও ব্যবহার করা হতো এই ফেদার। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা পোল্ট্রির আরো কিছু গুরুত্ব দেখে নেব। খুব অল্প সময়ে বিনিয়োগ থেকে অর্থ প্রাপ্তি হয়, অর্থাৎ 2 থেকে 3 মাসে বিনিয়োগ থেকে অর্থ প্রাপ্তি হয়। পোল্ট্রির বিষটা থেকে বায়োগ্যাস তৈরি করা যায়। পোল্ট্রির বিষটা উত্তম জৈব সার, যা ফসলের জমিতে ও পুকুরে প্রয়োগ করা হয়। অন্য পেশার সাথে অবসরে পোল্ট্রি পালন করা যায়। আয়ের উৎস, অর্থাৎ দারিদ্র দূর করা যায়, এটা আয়ের উত্তম উৎস। নাড়ি বুড়ি মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার বাংলাদেশের কৃষির সর্বশেষ ক্ষেত্র সামাজিক বনায়ন, এটা সম্পর্কে জেনে নেব। যে সকল বন
বসতবাড়ির আশেপাশে, রাস্তার পাশে, পতিত জমিতে, রেললাইনের পাশে, বিভিন্ন সামাজিক এলাকায় গড়ে ওঠে, তাকে সামাজিক বন বলে। এর এক ধরনের কৃত্রিম বন বা মানুষের তৈরি বন। আমরা এবার সামাজিক বনের গুরুত্ব জেনে নেব। প্রিয় শিক্ষার্থী, সামাজিক বন ফলের চাহিদা পূরণ করে, ঘর বাড়ি আসবাবপত্র তৈরির কাঠ পাওয়া যায়, জ্বালানি কাঠ পাওয়া যায়, ভেষজ দ্রব্যাদি পাওয়া যায়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, প্রাকৃতিক দৃশ্য সুন্দর ও ছায়া প্রদান করে পরিবেশ ঠান্ডা রাখে, আয় বৃদ্ধি করে, ভূমিক্ষয় রোধ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একে একে বাংলাদেশের কৃষির ৬টি ক্ষেত্র সম্পর্কে জেনে নিলাম। আমরা আগামী ক্লাসে পরের কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।